सर वो लड़का मिसिंग है। किसी से भी बात मत करना, खासकर पुलिस वालों से। तेरा बेटा कहाँ? গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা যে সিনেমাটি সম্পর্কে জানবো সেটা নাম হচ্ছে বালান দা বয় এবং এই সিনেমাটি খুব সম্প্রতি রিলিজ পেয়েছে, মানে 19 জুন রিলিজ পেয়েছে। তো বুঝতেই পারছো কয়েকদিন আগে রিলিজ হয় একটা সিনেমা, আর এটা একটা মালায়ালাম সিনেমা যেটা মোটামুটি অনেক নাম করেছে এবং সিনেমাটার IMDb রেট অনেক ভালো, 10 এ 8.3। এবং র্যান্ডমে আমরা কিন্তু সব নতুন নতুন সিনেমা আনছি, একবারে লেটেস্ট 26-এর যত তামিল, তারপর আবার হলিউড সিরিজ এনেছি। তবে তারপরে তোমরা খুশি না কেন জানি। তো যাই হোক, এটা বড় কথা নয়, চলো আমরা বাড়তি কোনো কথা না বলে অসাধারণ মালায়ালাম সিনেমাটা এনজয় করি এবং দেখি যে এটা যে হাইপ পেয়েছে সেই হাইপটা ডিজার্ভ করে কিনা বা তোমাদের ভালো লাগে কিনা। তো গল্পের শুরু হয় একটা মহিলা কারাগার থেকে, মানে এখানে সব মহিলারা থাকে আর সেখানে আমরা একটা মা আর তার ছেলেকে দেখি। তবে তাদের আসল নাম কি এই সিনেমাতে একবারও স্পষ্ট করে বলা হয়নি। তবে শার্লি এবং বাসুদেব নামটাই সিনেমাতে সবচেয়ে বেশি সময়ের জন্য ব্যবহার করা হয়েছিল। তো তাদের চেনার সুবিধার্থে আমরা মাকে শার্লি এবং ছেলেকে বাসুদেব বলেই ডাকবো। তো যাই হোক, এখানে শার্লির সঙ্গে তার একমাত্র ছেলে বাসুদেব কারাগারে থাকে, যার বয়স মাত্র 5-6 বছর। কিন্তু তার বেড়ে ওঠা অন্য সব সাধারণ শিশুদের মতো হয়নি। শার্লি গত 5 বছর ধরে জেলে রয়েছে আর সে অতীতে এমন একটা কিছু করেছিল যে কারণে তার বর্তমানে শাস্তি ভোগ করতে হচ্ছে। তবে এই জেলে থাকার সময় সে শুধু শাস্তি ভোগ করেনি, নিজের ছেলেকেও ভিন্নভাবে গড়ে তুলেছে। তো এই কারাগারে আরো একজন নারী রয়েছে যার নাম হচ্ছে সামনা, এবং বাইরে থেকে দেখলে মনে হয় যে সে শার্লি এবং বাসুদেবের খুব কেয়ার করে, খুবই ভালো একটা মানুষ। কিন্তু বাস্তবে সে হচ্ছে একটা এমজি মানে মাগির দালাল, এবং সেই ধরনের বিপদে পড়া মেয়েদেরকে নিয়ে খারাপ কাজ করাতো। এবং তার পরিকল্পনা খুবই পরিষ্কার যে শার্লি জেল থেকে বের হলেই সামনার যা ঠিকানা ওকে যেতে হবে এবং সেখানে গিয়ে ওকে দিয়ে ব্যবসা করাবে। তো এর মানে কি, শার্লি যদি জেল থেকে বের হয় তার বাইরের পৃথিবী আরো বেশি বিপজ্জনক হবে দুটো কারণে। প্রথমত, যে পাপ করে সেই জেলে এসেছে তারা তো তার পেছনে লেগে রয়েছেই, এরই সাথে এই এমজিও তার পেছনে লেগে থাকবে। তবে জেলের যে পুলিশ কর্মকর্তারা ছিল তারা শার্লির জন্য একটা এনজিওতে কাজের ব্যবস্থা করে রাখে, কিন্তু শার্লি ওখানেও যেতে চায় না আর এর জন্য সে ভিজিটিং কার্ডটা ডাস্টবিনে ফেলে দেয় এবং সে চায় একটা স্বাধীন জীবন, মানে সে কোথাও আটকে থাকতে চায় না। মানে শার্লি কোনো স্থায়ী ব্যবস্থার মধ্যে থাকতে চায় না, সে কাউকেই বিশ্বাস করে না। তো জেল থেকে বের হওয়ার পরে শার্লি তার ছেলেকে একটা গল্প শোনায়। তবে এটা শুধুমাত্র গল্প নয়, প্রতিটা গল্পের সঙ্গে সে নিজের এবং বাসুদেবের নামও বদলে ফেলে এবং কখনো সে অন্য কেউ হয়ে যায়, কখনো বাসুদেব অন্য পরিচয় পায়। আর এটাই শার্লির সবচেয়ে বড় ট্রেনিং এবং সে ছোটবেলা থেকে বাসুদেবকে এটাই শিখিয়েছে যে পৃথিবীতে কিভাবে টিকে থাকতে হয়, কখন চুপ থাকতে হবে, কখন মিথ্যা বলতে হবে, কখন ভয় দেখাতে হবে, কখন ভয় পেতে হবে, কিভাবে পরিচয় লুকাতে হবে, কখন কাউকে পরিচয় দিতে হবে, এই সব কিছু তাকে শিখিয়ে নিচ্ছে এবং এইটা আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট লাইন ছিল। তো যাক, জেল থেকে বের হওয়ার পরে মা ছেলে করে কি একটা হোটেলে খেতে যায়, বাট তাদের কাছে কোনো টাকা নেই। তো এর জন্য শার্লি সরাসরি হোটেলের মালিককে বলে আমাদের কাছে কোনো টাকা নেই, কিন্তু আমরা ভিক্ষা চাই না, আমাদের একটা কাজ দিন, কাজের বিনিময়ে খাবার দিলেই হবে। তো প্রথমে হোটেলের মালিক রাজি হয় না, কিন্তু তারপরেও পরে কাজে রেখে দেয় মায়া করে। তো এইখানে গিয়ে শার্লি তার নিজের নাম আবার বদলে ফেলে আর তার ছেলের নাম দেয় হচ্ছে অভিজিৎ। আর তারপর শার্লি করে কি সেই হোটেলে কাজ করতে শুরু করে এবং ধীরে ধীরে হোটেলটিকে এত সুন্দর করে সামলে নেয় যে হোটেলে আগে আয় হতো না সে হোটেলের আজকে নাম হয়ে যায়, রোজগার শুরু হয়। মালিকও ধীরে ধীরে ওকে নিজের মেয়ের মতো দেখতে শুরু করে। কিন্তু একদিন একটা লোক শার্লির দিকে অন্যরকম ভাবে তাকায় আর তখন হোটেলের মালিক বুঝতে পারে যে ওর দিকে তো খারাপ দৃষ্টিতে তাকিয়েছে, সে তো শার্লিকে মেয়ের মতো ভাবতো। তো বলে যে তুই আমার বাড়িতে থাকবি, কিন্তু এই প্রস্তাবই শার্লিকে আনকমফোর্টেবল করে দেয়। মানে তার কাছে মনে হয় আমি কোনো সম্পর্কে না জড়িয়ে যাই, সেটা বাবার সম্পর্কে হোক, এবং কোনো এক জায়গায় বেশি দিন থাকা তাদের জন্য বিপজ্জনক। মানে সামনের মানুষটা যত ভালোই হোক না কেন তার সাথে মানসিক কোনো বন্ধন তারা তৈরি করতে চায় না। আর এই কারণেই সুযোগ পেয়ে সে সম্পর্ক হওয়ার আগে বাসুদেব কিনে সেখান থেকে পালিয়ে যায়। তো এভাবে শার্লি একইভাবে বিভিন্ন জায়গায় ছোটখাটো কাজ করতে থাকে, প্রতিটা জায়গায় নতুন নাম, নতুন গল্প, নতুন পরিচয়। কিছুদিন থাকে কাজ করে হঠাৎ অদৃশ্য হয়ে যায় সেই জায়গা থেকে চিরতরে। তো এভাবে মুভিটি আমাদের ধীরে ধীরে বুঝিয়ে দেয় শার্লি পুলিশ বা অতীত থেকে পালাচ্ছে না, বরং সে পালিয়ে বেড়াচ্ছে সকল পরিস্থিতি থেকে যেখানে কেউ তাকে চিনে ফেলতে পারে। আর এখন তোর পুলিশের ঝামেলা থাকার কথা না, কিন্তু এর বাইরে কোনো একটা ঝামেলা হয়তো রয়েছে। তো যাই হোক, একদিন এমন একটা ঘটনা ঘটে, শার্লি যেখানে কাজ করছিল সেখানে একজন লোক তাকে চেনার চেষ্টা করে আর ওই লোকটা সেম একই ব্যক্তি যে এর আগে হোটেলে ওকে দেখেছিল। তো ওকে অনেক প্রশ্ন করা হয় এবং লোকটা বলে আমি তো তোমাকে মনে হয় আগে কোথাও দেখেছি। তো তখন শার্লি তাকে নতুন আরেকটা গল্প বানিয়ে বলে এবং সে জানায় যে আমি এখানে থাকি আর আমার স্বামীও কাজ করে, কিন্তু স্বামীর সাথে একটু ঝগড়া ঘটেছে, তো এই কারণে আমি এখানে কাজ করি আর আমাদের একটা স্কুটার রয়েছে। মানে আবল তাবল কথা বলে নিজের পরিচয় আড়াল করার চেষ্টা করে। কিন্তু আসল পরীক্ষা তখনই আসে যখন ওই লোকটি তার ছেলেকেও আলাদা করে একই প্রশ্ন করে। তারা আসলে দেখতে চেয়েছিল যে মা ছেলের দুজনের একই উত্তর হয় কিনা, কারণ কথা যদি মিল না থাকে তাহলে বুঝতে পারবে তারা মিথ্যা বলছে, তারা কোনো গোপন সত্য লুকিয়ে রেখেছে। কিন্তু অবাক করার বিষয় হলো বাসুদেব শার্লির মতোই একই উত্তর দেয়, অর্থাৎ ছেলেটা শুধুমাত্র মায়ের সঙ্গে পালিয়ে বেড়াচ্ছে না, বরং এই পুরো খেলার একজন ট্রেন্ড পার্টনার। তবে শার্লি এতে বুঝতে পারে এখানে থাকা নিরাপদ নয় আর তখনই সে পত্রিকার একটা চাকরির বিজ্ঞাপন দেখতে পায় যে একটা বৃদ্ধা মহিলা মানে একটা দাদির দেখাশোনা করার জন্য একটা কেয়ারটেকার প্রয়োজন।
জন্য, এবং ওই বাড়ির বাকি সদস্যরা তারা কানাডায় থাকে আর দাদি একটা বড় বাড়িতে থাকেন। তো শালির কাছে মনে হয় এই কাজটা করে একদম পারফেক্ট তার জন্য। তবে সেখানে যাওয়ার আগে সে আরেকটা চাল চালে। সে পথে মানসিকভাবে অসুস্থ একটা মেয়েকে দেখতে পায় যার কাছে আইডি কার্ড ছিল। তো শালি তাকে খাবার দেয় এবং এর বদলে পরিচয়পত্র নিয়ে নেয়, আর তারপর সেই মেয়ের পরিচয় ব্যবহার করে সে দাদির বাড়িতে পৌঁছে যায়। আর বাড়িটা অনেক বড় ছিল কিন্তু ভেতরে একদম নির্জন ছিল। তো শালি ও বাসুদেব ভেতরে ঢুকতেই টেলিফোন বেজে ওঠে, আর বিদেশ থেকে দাদির ছেলে ফোন করে জানায় যে প্রতি মাসের প্রথম দিন দুপুরে একটা কল করবে এবং মায়ের খবর নেবে। চিন্তা করো। এবং সে আরো বলে যে দাদি খুব রাগী স্বভাবের মানুষ, কারোর সঙ্গে ঠিক মতো কথা বলে না, তবে তারপরও তার যত্ন নেওয়া খুবই জরুরি। আর তখনই দাদি বন্দুক হাতে হাজির হয়। আর দাদির এন্ট্রি সিন দেখে আমরা বুঝতে পারি এই বাড়ি মোটেও সাধারণ নয়, দাদিও মোটেও সাধারণ নয়। দাদি বৃদ্ধ, হুইল চেয়ারে চলাফেরা করে, অসুস্থ বটে, কিন্তু তার ব্যক্তিত্ব পুরো এলাকার জমিদারের মতো। তো যাই হোক, এরপর দাদি সব শোনেন এবং তারপর শার্লিকে রান্না করতে বলেন। মানে এই বাড়ির টাকা পয়সার অভাব নাই, কিন্তু মানুষের অভাব। এবং প্রত্যেকটা প্রতিষ্ঠিত ফ্যামিলির এই কাহিনী। পোলাবান প্রতিষ্ঠিত হয়ে চলে গিয়েছে কানাডা, ইউরোপ, পুরা বাড়িতে শুনশান পড়ে রয়েছে। তো যাই হোক, শার্লি এরপর রান্না করে এবং ধীরে ধীরে বাড়ির সব কাজ সামলাতে শুরু করে। এবং আমরা দেখতে পাই দাদির বিশাল বড় বাগান বাড়ি। তো আশেপাশের বাচ্চারা যখন ফল চুরি করতে আসে দাদি তো তখন ডাইরেক্ট গুলি চালিয়ে দিত, তবে বেশিরভাগ ক্ষেত্রে সে ফাঁকা গুলি চালাতো। তবে তারপরও শার্লির কাছে পরিবেশটা স্বাভাবিক মনে হয় না। তবে ধীরে ধীরে আস্তে আস্তে মিশতে মিশতে দাদির অতীত সম্পর্কে শার্লি জানতে পারে। তো দাদি বলেন তিনি এবং তার স্বামী 1947 সালে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, কিন্তু আমার ছেলে সেই ইংরেজদের কাছেই পড়ে রয়েছে, সেই দেশে কাজ করছে। তো এই কারণে গত 20 বছর ধরে সে তার ছেলের সঙ্গে কথা বলে না এবং ভেতরে তার ছেলের প্রতি প্রচুর রাগ, এর সাথে একাকিত্বর জ্বালা। তবে এর সাথে নিজের অতীত নিয়ে গর্ব রয়েছে। তবে ধীরে ধীরে দাদির কথা শুনে শার্লি নিজের মধ্যেও আপন মানুষের ছায়া দেখতে পায়। তো এরপর শার্লি করে কি, দাদির কথায় বাসুদেবকে স্কুলে ভর্তি করিয়ে দেয় এবং এইবার ওর নাম রাখা হয় বাসুদেব। এবং আরো একটা ভুয়া পরিচয়, আরো একটা নতুন জীবন, মানে বাসুদেবও কিন্তু ওর নাম নয়। তো এরপর রাতে বাসুদেব তার মাকে জিজ্ঞাসা করে দাদি কি আমাদের জন্য বিপজ্জনক, তিনি তো সবসময় বন্দুক নিয়ে ঘোরেন। তবে শার্লি বলে যে আমি জানি না। তবে এই উত্তরটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ শার্লি যত বুদ্ধিমানই হোক না কেন সকল পরিস্থিতি পুরোপুরি তার নিয়ন্ত্রণে রাখতে পারে না বা সম্ভাবনা নাই। কিন্তু তার মানে এই না যে সব প্রেডিকশনই সে পারফেক্ট করতে পারবে। তো এরপর একদিন দাদি তার নিজের বন্দুকের রহস্য বলে দেয় এবং দেখা যায় তার বন্দুকে 2 ধরনের গুলি রয়েছে। সবুজ রঙের গুলিতে শুধুমাত্র শব্দ করে, আর লাল রঙের গুলিতে ওটা হচ্ছে আসল গুলি। তো আস্তে আস্তে দাদি আর শার্লির সম্পর্ক আরো গভীর হয় এবং একসময় শার্লি ঘুরিয়ে ফিরিয়ে তার নিজের অতীতের গল্প বলতে শুরু করে। সে বলে একটা রাক্ষস ছিল, সে প্রতিদিন নেশা করে সে তার স্ত্রীর উপর অত্যাচার করত এবং একদিন সে অত্যাচারের সীমা এত ছাড়িয়ে যায় যে তার স্ত্রী তাকে হত্যা করে দেয়। আর এরপর সে যায় জেল এবং সেখানে তার একটা সন্তানের জন্ম হয়। আর এরপর সে জেল থেকে মুক্তি পায়, কিন্তু সে তার ওই অতীত পরিচয় আর যেতে চায় না, যাতে তার সন্তানকে খুনির বাচ্চা বলুক কেউ। এটা মূলত শার্লি আর বাসুদেবের আসল গল্প, কিন্তু দাদিও বুঝতে পারে যে এই গল্প অন্য কারণ নয়, বরং শার্লির জীবন কাহিনী। তো এই জন্য তিনি শার্লিকে বলেন এখন থেকে তোর এবং তোর ছেলের ভবিষ্যতের কথা তোর ভাবা উচিত। আর আমারও শরীর বেশি ভালো নেই, আমি খুব বেশি দিন বাঁচবো না, তবে মৃত্যুর পরে একটা কাজ করবি। আমি চাই না আমার মৃত্যুর পরে আমার আত্মীয় স্বজন এসে লোকজনের সামনে তামাশা করে কান্নার নাটক করে কবর দেবে, সেটা আমি চাই না। বরং আমার বাড়ির ভেতরে আমাকে কবর দিবি, তার উপর কলা গাছ লাগিয়ে দিবি। এবং সত্যি সত্যি তাই হয়। কিছুদিন পরে দাদি মারা যান। শার্লি তার শেষ ইচ্ছা পূরণ করে, বাড়ির ভেতরে দাদিকে কবর দেয় এবং ওপরে একটা কলা গাছ লাগিয়ে দেয়। আর এই বাড়িতে শুধুমাত্র শার্লি আর বাসুদেবী থাকে, আর দাদির ছেলে তো থাকে ইউরোপে বা কানাডায়, মানে ইংল্যান্ডে দোকানো হয়েছে আর কি। এবং প্রতি মাসে একবার কল করে, কিন্তু প্রতিবারই শার্লি একটা কথাই বলে, দাদি কথা বলতে চায় না। এবং ধীরে ধীরে শার্লির এরপর মনে হতে থাকে হয়তো আমার জীবনে এবার লাইনে এসেছে। এক তো এই পুরো বাড়ি পেয়ে গিয়েছি, আশেপাশে পুরো ফাঁকা জায়গা, বাসুদেবের স্কুলে যাচ্ছে, তো আমরা মনে হয় এখানে সেটেল হতে পারি। তবে শার্লির ভয় এখনো পুরোপুরি কাটেনি। তো যাই হোক, একদিন স্কুল ছুটির পরে বাসুদেব মায়ের জন্য অপেক্ষা করছিল, আর ওই দিন শার্লির আসতে দেরি হয়। আর এদিকে বাসুদেব একটু দূরে অন্য একটা বাচ্চাদের সঙ্গে খেলতে যায়। বাট এটা দেখে শার্লি খুব রেগে যায়, বকাঝকা করে এবং বলে আমি তোমাকে কি শিখিয়েছিলাম, আমরা যেখানেই যাই কোথাও কারোর সাথে আমরা অ্যাটাচ হবো না, আর তোমাকে যে জায়গায় আমি বসিয়ে যাব সেখানেই থাকবে। আর একটা কথা মনে রাখবে, সব সময় যত দেরি হোক মা অবশ্যই আসবে। আর এটাই এই সিনেমার সবচেয়ে মেইন ইমোশনাল বাইস, কারণ বাসুদেবের কাছে ওর মা শুধুমাত্র মা নয়, পুরো পৃথিবী। আর শার্লির কাছে বাসুদেব শুধুমাত্র ছেলে নয়, তার বেঁচে থাকার একমাত্র কারণ। তো যাই হোক, এরপর গল্পে আবার ফিরে আসে সামনা। সামনা মানে হচ্ছে সেই জেলের এমজি। তো একদিন বাজারে কেনাকাটার সময় শার্লির সাথে দেখা হয়। তো সামনে তোকে দেখে চিনে ফেলে এবং সঙ্গে যেতে বলে এবং বলে ইতিমধ্যে আমি কয়েকজন মেয়েকে জোগাড় করেছি, তোকেও সেখানে যেতে হবে, বেতন টেতন ভালোই। বাট শার্লি ভয় পেয়ে যায়, সেখান থেকে পালিয়ে যায় এবং ভাবে হয়তো সামনা তাকে আর খুঁজে পাবে না। কিন্তু এরপর সামনা খোঁজ বের করে সরাসরি দাদির বাড়িতে চলে আসে এবং বাড়ি দেখেই বোঝা যায় শার্লি খুব ভালো একটা জায়গায় পেয়েছে, নির্জন জায়গা। এবং সামনা এরপর জানায় তাহলে তো আমরা এখানে আসছি রে, বাকি সব মেয়েকে নিয়ে এখানে আসবো, এখান থেকে তো ব্যবসা ভালো চলবে, নির্জন জায়গা, বিশাল বড় জায়গা। এবং সে শার্লিকে হুমকি দেয় যদি আমার কথা না শুনিস আমি কিন্তু তোর দাদিকে হত্যা মামলায় ফাঁসিয়ে দেবো। তো শার্লি তখন বুঝতে পারে সামনা যদি এখান থেকে একবার বেরিয়ে যায় সবকিছু ধ্বংস হয়ে যাবে, তার বাড়ি, তার ছেলে, তার পরিচয় সবকিছু বিপদে পড়বে। তো সেই ভয় থেকে সে একটা বড় সিদ্ধান্ত নেয়, সে সামনাকে গুলি করে হত্যা করে। আর তবে এই গুলির শব্দ আশেপাশের কারোর কাছে অস্বাভাবিক মনে হয় না, কারণ দাদি আগেও প্রায় গুলি চালাতেন। বাচ্চাদের আম খেতে আসা, দাদির গুলি চালানো এগুলো নর্মাল ছিল, তো এই জন্য কেউ সন্দেহ করে না। তো যাই হোক, এরপর শার্লি করে কি সামনার ডেড বডি ঘরে নিয়ে আসে এবং সকল প্রমাণ মুছে ফেলতে শুরু করে। বাট ঠিক তখনই কল আসে, দাদির ছেলে জানায় যে আজকেই তারা লন্ডন থেকে তার পরিবার নিয়ে এখানে আসছে এবং তারা দাদিকে সারপ্রাইজ দিতে চায় এবং অলরেডি মেন শহরে তারা চলে এসেছে। তো শার্লির হাতে তার মানে খুব কম সময়
রয়েছে। একদিকে বাড়িতে একটা ডেড বডি, অন্যদিকে দাদি তো মারাই গিয়েছে, অন্যদিকে দাদির আসল পরিবার আসছে, আবার বাসুদেবও স্কুলে রয়েছে। এবং ও যখন স্কুল থেকে ফিরে আসে তখন দেখা যায় শাইলোকে আনতে যেতে পারেনি, কারণ এই দিকে শাইলো অনেক বেশি ব্যস্ত হয় লাশ সামলাতে। আর এই বাড়ি প্রথমবারের মতো মা ছেলে আলাদা হয়ে যায়। বাসুদেব তার ফিক্সড একটা জায়গায় মায়ের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু শার্লি আর আসে না। আর এই দিকে থানায় খবর আসে একটা ছোট্ট ছেলেকে পাওয়া গিয়েছে যে বাড়ি ফিরতে পারছে না, আর ওই ছেলেটার নামই হচ্ছে বাসুদেব। তো এখানে এই গল্পে প্রবেশ করা হচ্ছে পবিত্রন নামের একজন পুলিশ কর্মকর্তা। তবে এই পবিত্রনকে খুব ভালো মানুষ বলা যায় না। সে সিসিলি নামের একটা কনস্টেবল মেয়েকে ভালোবাসে, তাদের বিয়ে হওয়ার কথা চলছে, কিন্তু আশেপাশের সকল পুলিশ অফিসাররা ওই সিসিলি নামের মেয়েটিকে বারবার সতর্ক করে। পবিত্রন কিন্তু খুব খারাপ চরিত্রের একটা ছেলে, ও স্বার্থের কাউকে গুরুত্ব দেয় না। এবং পবিত্রন বাসুদেবকে নাম, ঠিকানা, বাবা মা, স্কুল সহ সবকিছু জিজ্ঞাসা করে। তবে বাসুদেব একটা কথা বলে না, সে চুপ করে থাকে। মানে তাকে চুপ করে থাকার জন্য বিশেষভাবে ট্রেনিং করা হয়েছে। তো এর কিছুদিন পর পবিত্রন সেই জায়গায় যায় যেখানে বাসুদেবকে পাওয়া গিয়েছিল, আর সেখানে ঝোপের মাঝে বাসুদেবের ব্যাগও খুঁজে পায়, আর ব্যাগের ভেতরে তার কাপড় চোপড় ছিল। তো পবিত্রন বুঝে যায় এটা কোনো সাধারণ শিশু নয়। সে প্ল্যান করে এখানে দাঁড়িয়ে রয়েছে, এবং স্কুলের ইউনিফর্ম দেখে পুলিশ তার স্কুল পর্যন্ত পৌঁছে যায়, সেখান থেকে ঠিকানাও পেয়ে যায়। কিন্তু পবিত্রন সেই ঠিকানায় গিয়ে দেখতে পায় এটাও ভুয়া, এমনকি বাসুদেব নামটাও ভুয়া, এবং আসল বাসুদেব তো 6 মাস আগে মারা গিয়েছে। তো তখন তো পুলিশ বুঝতে পারে যে এই ছেলেটার পেছনে বড় রহস্য লুকিয়ে রয়েছে। কিন্তু এরই মাঝে বাসুদেব থানা থেকে পালিয়ে যায়, আর ওকে দেখার দায়িত্ব ছিল হচ্ছে সিসিলির ওপর। তো সমস্ত দোষ ঘাড়ে এসে পড়ে হচ্ছে সিসিলির, এবং তখন এসআই পবিত্রন নিজেকে বাঁচাতে সব দোষ সিসিলির উপর চাপিয়ে দেয়। আর এর ফলে সিসিলির বিশ্বাস ভেঙে যায়, তাদের সম্পর্ক শেষ হয়ে যায়। আর এরপর গল্প চলে আসে কয়েক বছর সামনে। বাসুদেব এখন বড় হয়ে গিয়েছে। তবে বাকি ঘটনা আমরা জানবো ছোট্ট একটা ব্রেকের পরে। তুমি একটু টেনে ব্রেকটা পার করে মূল ভিডিওতে যাও, আমরা আবার ফেরত আসছি। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি, যেটা পিএসজি স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো, লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে, যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো, যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি, আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায়, যেমন আইপে, সাম্পাত, বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটা ইউজ করতে পারো, যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো, আর রিওয়ার্ড যেত। তো এরপর গল্প আবার কয়েক বছর এগিয়ে যায়। বাসুদেব এখন বড় হয়ে গিয়েছে, এবং আবারও সেই পুরনো জায়গায় ফিরে আসে যেখান থেকে তার জীবনের মোড় বদলে গিয়েছিল। আর তারপর সে আবার ওই বাড়িতে যায় যা এখন একদম ধ্বংস হয়ে গিয়েছে। আর তারপর লোকাল ছেলেদের কাছ থেকে খোঁজ নিয়েও জানতে পারে সেদিন তার মাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল ওই বাড়ি থেকে। আর এরপর সে থানায় গিয়ে পবিত্রনের সঙ্গে দেখা করে, আর পবিত্রন তাকে দেখেই চিনতে পারে, কিন্তু সে বাসুদেবকে দেখতেই পারে না, কারণ ওর কারণেই সিসিলির সাথে তার বিয়ে হয়নি। তো এখানে বাসুদেব নিজের মায়ের খোঁজ জানতে চায়, তবে তাকে বলা হয় যে নিখোঁজ হওয়ার আগে তার মা পাগল হয়ে গিয়েছিল, এবং সে টোটাল 2 জনকে হত্যা করেছিল এবং 3য় জনকে হত্যার চেষ্টা করেছিল। আর এই কারণে তাকে একটা কারেকশন সেন্টারে পাঠানো হয়েছে, এবং তার 2 বছর পরে পবিত্রন তার সাথে করে নিয়ে গিয়েছে তার মাকে। তো এখন বাসুদেব বুঝতে পারে সে যদি তার মায়ের কাছে পৌঁছাতে চায় একমাত্র পবিত্রনই তাকে সাহায্য করতে পারবে। তো এই জন্য সে পবিত্রনের সঙ্গে চুক্তি করে এবং বলে, যে মানুষটার খোঁজ তোমরা বছরের পর বছর করছো, আমি যদি তাকে তোমাদের হাতে তুলে দেই, তুমি কি আমার মায়ের সঙ্গে আমাকে দেখা করাবে? আর তারপর গল্প ফিরে যায় আবার অতীতে, যখন বাসুদেব পুলিশ স্টেশন থেকে পালিয়ে গিয়েছিল এবং সে একটা ট্রাকের মধ্যে লুকিয়েছিল। আর সেই ট্রাকে আব্বাস নামে একটা অপরাধী ছিল, যে একটা ব্যাংক ডাকাতি করেছিল এবং পুলিশের হাত থেকে পালাচ্ছিল। তো প্রথমে আব্বাস বাসুদেবকে নিজের সঙ্গে রাখতে চায়নি, কিন্তু বাসুদেব তার পিছুই চায়নি, মানে কুত্তার মতো পিছ গিয়েছে, এবং শেষ পর্যন্ত আব্বাস বাধ্য হয়ে ওর সঙ্গে ওকে রাখে। আর বাসুদেব তখন আব্বাসকে তার নাম বলেছিল হচ্ছে পবিত্রন, মানে এই বাসুদেব বা ওরা লাস্ট যার সঙ্গে দেখা করতো তার নাম পরিচয় ব্যবহার করতো, আর এজন্য ওই পুলিশ অফিসারের নামে ওর নিজের নাম রেখে দেয়। তো আব্বাস নানা ধরনের ইলিগেল কাজ করতো, চুরি, মাদক বিক্রি, আর এই অপরাধের সাথে সে জড়িত ছিল। আর এই কারণে বাসুদেব তার জন্য একদম একটা পারফেক্ট অ্যাসিস্ট্যান্ট হয়, কারণ এই ছোট্ট শিশুকে কেউ সহজে সন্দেহ করতো না, এবং ধীরে ধীরে বাসুদেব আব্বাসের কাছ থেকে সবকিছু শিখে ফেলে। সে ডেলিভারি করতো, পুলিশকে কনফিউজ করতো এবং স্মার্টলি সব নিয়ন্ত্রণ করতে পারতো। কিন্তু ওর মাথায় একটা চিন্তাই ছিল, তার মাকে সে খুঁজে বের করবে। আর আব্বাসও ওর জন্য অনেক চেষ্টা করতো, ওর মাকে খোঁজ করার চেষ্টা করে, কিন্তু কোনো ইনফরমেশনই পায় না। আর এই জন্য একদিন বাসুদেব সিদ্ধান্ত নেয় আব্বাসের সঙ্গে থেকে আর লাভ নেই, সে নিজেই তার মাকে খুঁজে বের করবে। আর এই জন্যই সে ওই জায়গাতে ফেরত আসে যেখান থেকে সে একদিন পালিয়ে গিয়েছিল। আর এরপর বর্তমানের কাহিনী তো আমরা জানি। তো বর্তমানে জানা যায় পুলিশ এত বছর ধরে আব্বাসকেই খুঁজছিল, আর বাসুদেবও তাই তার মায়ের সঙ্গে দেখা করার বিনিময়ে আব্বাসকে ধরিয়ে দেওয়ার চুক্তি করে, যদি ওই আব্বাসকে ওকে বড় করেছে এবং পবিত্রনকে আব্বাস পর্যন্ত পৌঁছে দেয়। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই জানা যায় আব্বাস আসলে ওর মায়ের খোঁজে পেয়ে গিয়েছে। তো ওর মা আসলে জেলে রয়েছে, কোন জেলে রয়েছে সেই তথ্য বের করে ফেলেছে। তো আব্বাস বলছিল যে আর কয়েকদিন ওয়েট কর, আর সাজা শেষ হবে তোর মাকে বের করে নিয়ে আসবো, কিন্তু খবর পাওয়ার আগেই তুই তো চলে গিয়েছিলি, এজন্য আমি তোকে জানাতে পারিনি। তো এই কথা শুনে বাসুদেব খুব ইমোশনাল হয়ে পড়ে, কারণ ও যে ঘটনা করেছে তো আব্বাসকে ধরে দিতে এসেছে, বাট ততক্ষণে পুলিশে চলে আসে আব্বাসকে গ্রেপ্তার করে ফেলে এবং
এবং আব্বাস জাস্ট ফেল করে খালি বাসুদেবের দিকে তাকিয়ে থাকে যে এটা তুই কি করলি। তো যাই হোক, ডিল অনুযায়ী পবিত্রন তখন বাসুদেবকে তার মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে যায়, কিন্তু যখন বাসুদেব সেই ছেলে গিয়ে নিজের মাকে দেখতে পায়, এইখানে গল্পের সবচেয়ে বড় টুইস্টটা রিভিল হয়। সে দেখতে পায় মহিলা আসলে শার্লি নয়, বরং এটা সেই মানসিক প্রতিবন্ধী মেয়েটি যার আইডি কার্ড নিয়ে শার্লি ওই দাদির বাড়িতে গিয়েছিল বা অ্যাপ্লাই করেছিল। তো তখন বাসুদেব বুঝতে পারে আমার মা তো তাহলে কখনো ধরাই পড়েনি, তার মানে আমার মা সেদিনও জিতে গিয়েছিল, সবাইকে বোকা বানিয়ে ওখান থেকে পালিয়ে গিয়েছিল। আর এরপর আমরা আসল ঘটনা দেখতে পাই। তো শার্লি বিকেল 2টার সময় সামনাকে মেরেছিল, মানে এমজি কে, আর 4টায় দাদির পরিবারে আসার কথা ছিল। তো হাতে রয়েছে 2 ঘন্টা। তো ওই সময় সেই লাশটা সামলাতে পারছিল না। তো কি করা যেত অল্প সময়? সে করে কি, ওই পাগল মেয়েটা যার কাছ থেকে আইডি কার্ড নিয়েছে ওর কাছে কি ওকে বাড়িতে নিয়ে আসে, ওকে গোসল করে পরিষ্কার করে এমন ভাবে পরিস্থিতি তৈরি করে যেন ওই মেয়েটি বাড়ির কেয়ারটেকার এবং দাদির খেয়াল রাখতো, এবং এমন একটা দৃশ্য তৈরি করে যেন ও সামনার হত্যা ওই মেয়েটিই করেছে। আর তারপর দাদির পরিবার যখন বাড়িতে আসছিল তখন দেখে যে বন্দুক হাতে ওই মেয়েটা দাঁড়িয়ে রয়েছে, তার উপরে আবার দাদি নেই, আবার একটা লাশ রয়েছে। তো মনে করে যে এই মেয়েটাই মেরেছে, আর এই সুযোগে শার্লি পেছন থেকে পালিয়ে গিয়েছে। তো বাইরের পৃথিবী কি বিশ্বাস করছিল, দাদির বাড়ির কেয়ারটেকারই দুজনকে হত্যা করেছে এবং ধরাও পড়েছে, কিন্তু বাস্তবে ধরা পড়েছে ওই মেয়ে তো শার্লি নয়, শার্লি তো গায়েবী হয়ে গিয়েছে। তো বাসুদেব পুরো বুঝতে পারে ঘটনা তো এইটাই, আমার মায় তো কখনো ধরাই পড়ে নাই। আর তারপর বাসুদেব মনে করার চেষ্টা করে মায়ের প্রত্যেকটা শেখানো কথা, প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা ট্রেনিং। আর তখন ওর সেই কথাটা মনে পড়ে, সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনটা, দেরি হোক মা অবশ্যই আসবে। ও করে কি, ঠিক সেই জায়গায় গিয়ে বসে পড়ে, তার মানে আমার মা অবশ্যই আসবে। এবং কিছুক্ষণ পর সত্যি সত্যি শার্লি এখানে আসে এবং সে তার ছেলেকে বলে, আমি বলেছিলাম না দেরি হোক কিন্তু মা অবশ্যই আসবে। তো এত বছর ধরে শার্লি নিজেকে গায়েব করে রেখেছিল এবং সে অপেক্ষা করছিল তার ছেলের জন্য, এবং সেই বিশ্বাস নিয়েই ছিল যে একদিন বাসুদেব এই জায়গাতে আবার আসবে। সে প্রতিদিন এখানে আসতো এবং বুঝতেই পারছে এখানেও যেতে শুরু রয়েছে, অবশ্যই কোনো পরিচয় গোপন করে রয়েছে, ওর ড্রেস আপ দেখে বুঝতে পারছো। তো সিনেমার এন্ডিংটা এত বেশি সারপ্রাইজিং ছিল এবং এত বেশি ইমোশনাল ছিল, তো প্রশংসা করতে হয় নির্মাণের। আর এখানে একটা বিষয় লক্ষ্য, সিনেমার ফার্স্ট হাফে এক মুহূর্তের জন্য কিন্তু মা ছেলেকে আলাদা হতে দেখায়নি, কিন্তু হঠাৎ করেই সেকেন্ড হাফে মাকে পুরো আলাদাই করে দেয়, কিন্তু লাস্টেই বিশাল টুইস্টের মাধ্যমে সকল সত্য প্রকাশ করে মা ছেলেকে আবার এক করে দেয়। তো দর্শকদের ইমোশন নিয়ে রাইটার যে খেলেছে ভাই, এটা অন্য লেভেল একটা ব্যাপার ছিল, টুইস্টের পর টুইস্ট ছিল। তো যাই হোক, আমি জানি না তোমাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে, তবে যেহেতু এই সিনেমাটি নিয়ে আলোচনা চলছে অনেক বেশি এবং বুঝতেই পারছি এই মাসে রিলিজ পেয়েছে, জুন মাসে, তো র্যান্ডমে তোমরা নতুন একটা সিনেমা দেখলে। এবং আরেকটা বিষয় বলি, যদি তোমাদের কোনো বেটার সাজেশন থাকে, কারণ আমি দেখো ভাই বয়স হয়ে গেছে, আমি এত সিনেমা টিনেমা দেখার সুযোগ পাই না, আগের মতো আমি আপডেট নই। তো তোমরা কমেন্ট করতে পারো হলিউড, তারপর তোমার হচ্ছে কোরিয়ান, যে কোনো কিছু। ধরো নতুন একটা সিরিজ আসছে অনেক বেশি ভালো, কোরিয়ান সিরিজ, জাপানিজ সিরিজ, হোয়াট এভার ইট ইজ, তোমরা জাস্ট এখানে কমেন্ট করে বলবে। আমি যদি বড় ভিডিও যদি আমি না আনতে পারি, দেখা গেলো নতুন একটা কোরিয়ান সিরিজ আছে, ভিডিওটা হবে 4-5 ঘন্টার বা 2-3 ঘন্টা, আমি পারবো না, বাট আমার কাছে এখন লোক রয়েছে, তারা বানাতে পারবে। আর যে সিনেমাগুলো রয়েছে সেগুলো আমি বানিয়ে দেবো, কারণ সিনেমার সুবিধাটা হচ্ছে কি, একবারে 30 মিনিট একবার কাজ করলে হয়ে গেল। কিন্তু আমার সমস্যা হলো, আমার হলো ঘুমে মারাত্মক প্রবলেম, আমি তো তোমাদের সবকিছু শেয়ার করি না। ঘুম একবার মাঝখানে ঠিক হলো, আবার কি হয়েছে, আমি যে ওষুধটা খেয়ে ঘুমাতাম সেই ওষুধ কাজ করে না এখন। যদি আমি 12টায় ঘুমাই, সকাল 4টায় ঘুম ভেঙে যায়, 3:30 4টায়, আর পর ঘুম আসেই না, তখন আমি কাজ করবো কি, কাজও করতে পারি না, মাথাও ঝেনঝেন করে। তারপর দেখা যায় সকালে 11টা-12টা বাজলে আর মাথা ঘুরিয়ে পড়িয়ে যায়, তখন আবার কিছুক্ষণ ঘুম হয়, তারপর আবার শরীর অবস্থা থাকে না কাজ করার। তো এইটা হচ্ছে প্রবলেম। তোমরা অনেকে বলতে পারো ভাই আলসি হয়ে গেছেন, ভাই আমি আলসি না ভাই, আমি আলসি হলে এতগুলো চ্যানেল থাকতো, আজ পর্যন্ত টিকে থাকতে পারতাম। আমি 2-1টা সেক্টরে কাজ করি, আমি রিয়েল লাইফ হ্যান্ডেল করি, তোমার অনলাইনে হ্যান্ডেল করি, এতগুলো যে সেক্টর আমি হ্যান্ডেল করছি এক হাতে। কিন্তু সবকিছুর একটা ক্ষয় আছে, একটা গাড়ি যদি রেগুলার চলে তার ক্ষয় হয়। তো আমারও অনেক স্ক্রিন টাইম গিয়েছে আমার চোখের, তারপর আমার লাইফ অনেক পেরা যায়। তো এই জন্য আমি পারি না, মানে আমার নিজেকে রিপেয়ার করতে সময় যায় প্রচুর, ব্রেনের রেস্ট দিতে দিতে অনেক সময় যায়, ব্রেন আগের মতো নিতে পারে না। তো এখন ওই একজনের জায়গা থেকে আরেকজনকে বলা যায় ভাই তোমরা কোনো কিছু না করে, লাইফে কিছু ঝামেলা না নিয়েই তোমাদের এই অবস্থা, আর আমি পড়ালেখা শেষ করলাম, লাইফে এই পজিশনে আসলাম, এখন এই পজিশনে আছি, তাহলে আমার ব্রেনের অবস্থা নাকি? তো এইটাই বললাম আর কি। তো যাই হোক, বিদায় নিচ্ছি আমি, এবং নতুন কোনো সাজেশন থাকলে কমেন্ট অবশ্যই জানাবে। আর আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে স্যাভেজ অন, অবশ্যই ওয়েবসাইটটা একবার ঘুরে এসো, সেখানে যদি কোনো প্রোডাক্ট তোমাদের ভালো লাগে তোমরা অর্ডার করো, নিশ্চিত থাকো কোনো ঠকার চান্স নেই। এবং সেখানে গ্যাজেট সহ অনেক ধরনের জিনিস রয়েছে, জাস্ট ওয়েবসাইটটা একবার ঘুরে আসো। এবং খুব শীঘ্রই আমরা একটা ক্যাম্পেইন ছাড়বো, ওই ক্যাম্পেইনের মাধ্যমে কি হবে, আমাদের ওয়েবসাইট থেকে তুমি যদি কোনো প্রোডাক্ট নাও, আমরা একটা করে কুপন দেবো, প্রতি মাসে একটা করে ড্র করবো, হচ্ছে ছোট ড্র, এবং 3 মাস পর সেলসের উপর ভিত্তি করে আমরা একটা ড্র করবো, এবং সেখানে আমাদের লাভ্যাংশে দেখা যাবে 20% আমরা তোমাদেরকে গিভওয়ে করবো, যে কেউ পেতে পারে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।